হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিনাস আরিনা। আজকে শনিবারের সকাল, আমি আর প্রীতম মিলে ও বাড়ির সমস্ত জিনিসপত্র ধীরে ধীরে এবার এই বাড়িতে শিফট করা শুরু করেছি। কালকে সারা রাত ধরে ৫-৪ ট্রলিতে যত জিনিসপত্র ছিল সমস্ত কিছু ভরেছি। তার সাথে ওই ৩-৪টে মতন হ্যান্ডব্যাগও হয়েছে। আসলে কি বলুন তো, ওই ঘরটা তো আমাদের ফুল ফার্নিশড ঘর ছিল। তার জন্য শুধুমাত্র বাসনপত্র আর জামা কাপড়ই ছিল আমাদের। তো সেগুলো সমস্ত ওই ট্রলি ব্যাগের মধ্যেই ভরে নেওয়া হয়েছে। তাই গাড়ি করে ২-৩ বার খেপ দিলেই সমস্ত জিনিসপত্র নিয়ে আসা হয়ে যাবে। চলুন সবার আগে ওই ঘরে আমাদের সাথে থাকা এই ছোট গাছটাকে ব্যালকনিতে রেখে দিই। আর আজকেই ওই ঘর থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে আসার পর চাবিটা ওনাদের হ্যান্ড ওভার করে দেবো এবং তার সাথে আমাদের যে ডিপোজিটের চেকটা দেওয়া ছিল সেটাও কালেক্ট করে দেবো। চলুন এবার ট্রলিগুলোকে আনপ্যাক করা শুরু করি। আর এই যে সেদিনকে গিয়ে যে কিচেন অ্যামেনিটিসগুলো অর্ডার করে এসেছিলাম, ফ্রিজ, ওয়াশিং মেশিন, গ্যাস ওভেন সমস্ত কিছু চলে এসেছে। এই যে ওয়াশিং মেশিনটা আমরা আনপ্যাক করছি, এটা একটা ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন। আর এটার দাম নিয়েছে ১,০৭৬ দিরাম, মানে ভারতীয় টাকায় ওই ২৪,৪২৫ টাকা মতন। আর তার সঙ্গে এই যে ফ্রিজটা দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন, এটাও একটা ডাবল ডোর ফ্রিজ। এটার দাম নিয়েছে ১১৬৩ দিরাম, মানে ভারতীয় টাকায় ২৬,৪০০ টাকা মতন। আর আমার পেছনে যে গ্যাস ওভেনটা রাখা আছে দেখতে পাচ্ছেন, এটার দাম নিয়েছে ৪০০ দিরাম, মানে ভারতীয় টাকায় ওই ৯,০৮০ টাকা মতন। সেদিন যে আমি গিয়েছিলাম সেদিনকে একটা কালো রঙের 3 বার্নার আমার গ্যাস ওভেন খুব পছন্দ হয়েছিল, মনে আছে কি আপনাদের? তো সেটা তো আমরা প্রথমে অর্ডার করেছিলাম, সেটা ডেলিভারিও হয়ে গেছিল। পরে বুঝতে পারলাম যে আমাদের কাছে যে গ্যাসের কানেকশনটা রয়েছে সেটা হচ্ছে ন্যাচারাল গ্যাসের কানেকশন। আর আমি যে গ্যাস ওভেনটা চুজ করেছিলাম সেটা হচ্ছে এলপিজি গ্যাসের জন্য। আসলে কি হয়, ন্যাচারাল গ্যাস আর এলপিজি গ্যাসের ওভেনের নোব এবং ব্লকগুলো আলাদা ধরনের হয়। তাই এলপিজির গ্যাসের ওভেনগুলো ন্যাচারাল গ্যাসে চলবে না, আর ন্যাচারাল গ্যাসের ওভেনগুলো এলপিজিতে চলবে না। তাই আমাকে সেই ব্ল্যাক কালারের 3 বার্নারের ওভেনটা চেঞ্জ করে এই সিলভার কালারের 4 বার্নারের ওভেনটা নিয়ে আসতে হয়েছে। আর ওভেনের ওপরে যে চিমনিটা লাগানো আছে দেখতে পাচ্ছেন, সেটা তো আগে থেকেই এখানে লাগানো ছিল। চলুন ওয়াশিং মেশিনটা প্রীতম ফিক্স করে দিয়েছে, এবার ফ্রিজটাকে আনপ্যাক করার পালা। ফ্রিজের বক্সটাকে যতবার খোলার চেষ্টা করছি ততবার কিচেনের ছাদে গিয়ে ধাক্কা লাগছে। আসলে কিচেনের যে ফল সিলিংসটা আছে সেটা একটু নিচুর দিকে আছে, তাই এটা এখানে কোনোভাবেই খোলা সম্ভব নয়। বক্সের ধাক্কা লেগে সিলিং এর লাইটটাও বারবার বন্ধ হয়ে যাচ্ছে। চলুন ফ্রিজটাকে একটু ঠেলাঠালি করে বাইরের দিকে নিয়ে যাই, ওখানে গিয়ে বক্সটাকে আনপ্যাক করব। জিনিসগুলোকে আনপ্যাক করতে গিয়ে থার্মোকলগুলো ভেঙে গিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। কালকে পুরো ঘরটাকে ডিপ ক্লিনিং করিয়েছি জানেন তো, দরকারও ছিল ক্লিনিং করানোর। কারণ লাস্ট উইক যে আমরা পেস্ট কন্ট্রোলিং করিয়েছিলাম, যে সমস্ত বিষাক্ত অ্যাসিডারে ব্যবহার করা হয়েছিল সেগুলো ক্লিন করতে গেলে ডিপ ক্লিনিং এর দরকার ছিল। তাই আমরা কালকেই ডিপ ক্লিনিং করিয়েছি পুরো ঘরকে। ফ্রিজ থেকে থার্মোকলগুলো সরাতে হঠাৎ করে আমাকে শক মারলো। অথচ দেখুন ফ্রিজটাকে এখনো ইলেকট্রিকের সাথে কানেকশনই করানো হয়নি। মনে হয় ফ্রিজের বডির সাথে থার্মোকলগুলোর ঘষা লাগার জন্য কিছু একটা ব্যাপার হয়েছিল। এই যে কালকে যারা আমাদের বাড়ি ক্লিনিং করতে এসেছিলেন, ওনাদের আমরা এখানকার সার্ভিস বুকিং অ্যাপ থেকে বুকিং করেছিলাম। ৩ জন মহিলাকে বুকিং করেছিলাম ৪ ঘন্টার জন্য। তার জন্য আমাদেরকে পে করতে হয়েছে ৪৮৮ দিরাম, মানে ভারতীয় টাকায় প্রায় ১১,০০০ টাকার মতন। যদিও আমরা বেসিক ক্লিনিং সার্ভিস নিয়েছিলাম, তবে যদি প্রিমিয়াম সার্ভিস নিতাম তাহলে হয়তো আরেকটু বেশি খরচ করতে হতো। এই দেশে যে কোনো ধরনের সার্ভিসিং এর জন্য লোক পেতে হলে বা হাউস হেল্পিং এর জন্য যদি মেড পেতে হয়, তাদেরকে খোঁজার জন্য এখানে অনেক এরকম ধরনের সার্ভিসিং অ্যাপ আছে। তো সেখান থেকে এনাদেরকে খুঁজে পাওয়া যেতে পারে। এছাড়াও এই দেশে অনেক এই ধরনের এজেন্সি আছে যারা মেড বা সার্ভিসম্যানদেরকে প্রোভাইড করে। আর এখানে সমস্ত ধরনের সার্ভিসের জন্য ঘন্টা হিসেবে চার্জ করা হয়। আর মিনিমাম চার্জ হচ্ছে ১০০ দিরাম, মানে ভারতীয় টাকায় ২৩০০ টাকা মতন। ফ্রিজ আর ওয়াশিং মেশিন ফিক্সিং করা হয়ে গেছে, আর প্রীতম এখন গেছে ওই বাড়িতে বাকি জিনিসপত্রগুলো টানার জন্য। চলুন ততক্ষণ আমি কিচেনটাকে গুছিয়ে নিই। আবুধাবিতে এই যে আমরা নতুন ঘরে শিফট করেছি, আমাদের অনেক নতুন খরচও অ্যাড হয়েছে জানেন তো। আগের ঘরে তো শুধু আমাদেরকে রেন্ট পে করতে হতো, বাকি ওয়াটার, ইলেকট্রিসিটি বিল সমস্ত কিছু ওই রেন্টের সাথেই অ্যাড করা থাকতো। আর সমস্ত কিছুর বিল ওই ওনারই পে করতেন। কিন্তু এইখানে আসার পর সমস্ত জায়গাতে আমাদের নিজেদের অ্যাকাউন্ট খুলতে হয়েছে, সব জায়গাতে আমাদের নিজেদের নামে রেজিস্টার করতে হয়েছে।
এই দেশে বাড়ির নিত্য প্রয়োজনীয় কাজে যে জল ব্যবহার করা হয় তার জন্যও বিল পে করতে হয়। এখানে এই ওয়াটার আর ইলেকট্রিসিটিকে একসাথে দিবা বলা হয়। আর এই নতুন ঘরে শিফট করার পর আমাদেরকে দিবাও রেজিস্টার করতে হয়েছে। আর এই দিবা রেজিস্টারের জন্য আমাদের খরচ লেগেছে 1400 দিরাম মতন, যার মধ্যে 1000 দিরাম মানে ওই 22,700 টাকার মতন হচ্ছে ডিপোজিট, যেটা পরে আমাদেরকে রিফান্ড করে দেওয়া হবে। আর 400 দিরাম মানে 9,080 টাকা হচ্ছে মিউনিসিপ্যালিটি চার্জ। এছাড়াও পুরো ইউএইতে যে সমস্ত অ্যাপার্টমেন্ট, ভিলা বা বিল্ডিংস আছে সমস্ত জায়গাতে সেন্ট্রাল এসি ব্যবহার করা হয়, যেটাকে এখানে চিলার বলা হয়। আর এই চিলার রেজিস্ট্রেশনের জন্য আমাদের খরচ লেগেছে 1,150 দিরাম, যার মধ্যে 1000 দিরাম হচ্ছে ডিপোজিট আর 150 দিরাম মানে 3,500 টাকা হলো সার্ভিস চার্জ। এছাড়াও আমরা যে কুকিং গ্যাস ব্যবহার করব তার রেজিস্ট্রেশন আর ডিপোজিট হিসেবে আমাদেরকে পে করতে হয়েছে 560 দিরাম, মানে প্রায় ভারতীয় টাকায় 13,000 টাকা মতন। এইরকমই অনেক ছোট ছোট খরচ এই নতুন ঘরতে শিফট হওয়ার পর আমাদের খরচ লিস্টে অ্যাড হয়েছে। কিচেনটা মোটামুটি একটা গোছানো হয়ে গেছে, আর যে কটা ট্রলি খুলেছিলাম তার মধ্যে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে ভাবছি এখন একটু আলমারির মধ্যে গুছিয়ে রাখি। আর এই যে আলমারিটা গোছাতে গোছাতে প্রীতমও চলে এসেছে। ও চলে এসেছে যখন দুজনে মিলে এবার বেডশিটটা পেতে নিই। এই যে আমরা নতুন ঘরে শিফট করেছি, এইখানকার রেন্ট দেওয়ার সিস্টেম আর আগে যে ঘরে আমরা থাকতাম সেইখানকার রেন্ট দেওয়ার সিস্টেম দুটো অনেকটাই আলাদা, জানেন তো। সেখানে কি হতো, প্রতি মাসে মাসে রেন্ট পে করতে হতো আর একসঙ্গে বছরের শুরুতে একটা ডিপোজিটের চেক দিতে হতো। এইখানে কি হয়েছে, এখানে যে ডিপোজিটটা আমাদেরকে দিতে হচ্ছে সেটা হচ্ছে প্রায় 5,000 দিরাম, মানে ভারতীয় টাকায় 1,15,000 টাকার মতো। আর এখানে যে রেন্ট পে করতে হবে সেটা কিন্তু প্রত্যেক মাসে মাসে নয়, পুরো বছরের রেন্ট 4 বারের মধ্যে পে করতে হবে, মানে একসঙ্গে 3 মাসের রেন্ট পে করতে হবে। নতুন ঘরে শিফট হতে গিয়ে বুঝতে পারলাম এই দেশে ঘর চেঞ্জ করতে গেলে একসঙ্গে অনেকগুলো খরচের জন্য কিন্তু রেডি থাকতে হবে। কিচেনটা মোটামুটি গোছানো হয়ে গেছে। আর এই যে এখানে 2-3টে এখনো ব্যাগ পড়ে রয়েছে, এগুলো এখনো আনপ্যাক করতে বাকি রয়েছে। এখানে সব কিচেনেরই জিনিসপত্র রয়েছে। সকাল থেকে অনেকগুলোই কাজ হয়ে গেছে, চলুন এবার একটু বসে রেস্ট নেবো। সারা বিকেলটা রেস্ট নেওয়ার পর সন্ধ্যের দিকে একটু বেরিয়েছিলাম বাড়ির কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। ওই ধরুন একটু ডোরম্যাট, ডাইনিং টেবিলের ম্যাট, তারপরে সোফার জন্য দুটো ছোট ছোট কুশন, এগুলোই কিনতে বেরিয়েছিলাম। দেখুন এখানে পুরো ছোট ছোট বালিশের লাট দাঁড় করানো আছে। দাঁড়ান এর মধ্যেই খুঁজে খুঁজে যেটাতে ওই সুতির কভার দিয়ে রয়েছে সেরকম একটা বালিশ নিয়ে নিই। আর এই দিকটাতেও অনেকগুলো বালিশ রাখা রয়েছে। বালিশগুলোকে সবগুলোকে দেখুন প্যাকেটের মধ্যে এয়ার টাইট করে রাখা রয়েছে। দেখতে এরকম পাতলা লাগছে, যখনই প্যাকেটটা খুলে দেওয়া হবে একদম একটা বালিশের সাইজ নিয়ে নেবে। আর এই যে এখানে কয়েকটা কিচেনের জন্য কিচেন টাওয়াল আর কয়েকটা হ্যান্ড টাওয়াল নেব। ওই রুমেতে যে টাওয়ালগুলো ছিল কিচেনের জন্য সেগুলো ওখানেই ফেলে রেখে চলে এসেছি, ভেবেছি এখানে এসে নতুন নতুন কিনে নেবো। আর এই যে এখানে প্রীতম একটা নেক সাপোর্টেড পিলো খুঁজে পেয়েছে, তাই আমাকে জিজ্ঞেস করছে বাড়িতে এটার কোনো প্রয়োজন আছে কিনা। বাবা এখানে দেখুন থরে থরে কত কার্পেট সাজানো আছে। এই সময়তে কার্পেট আমি আর নেবো না, কারণ আমার এখন কার্পেটের আর প্রয়োজন নেই। এখন কার্পেট নেবো না, কার্পেট সে পরে নেওয়া যাবে এখন। এখানে একটা পুরো ইনডোর গেমের হিউজ সেকশন আছে। এখান থেকে পছন্দ করে একটা ইনডোর গেম নিয়ে নিই, যখন দুজনে মিলে একা বসে থাকবো তখন ওই গেম টেম খেলা যাবে এখন। আর এখানে দেখুন কত ডেকোরেশনের জিনিস, কত ফুল টুল, ফুলদানি টুলদানি দাঁড় করানো রয়েছে। এখন আর এইসব কিছু কিনবো না, এগুলো সমস্ত কিছু পরে কিনবো যখন ঘর সাজাবো। এখন সমস্ত দেখেই চলে যাই। দামগুলো খুব বেশি নেই, বেশ মিডিয়াম রেঞ্জের মধ্যেই আছে দামগুলো। আসলে এই জিনিসপত্রগুলো কেনার জন্য আমরা আবুধাবি সিটিতে এসেছি। আমি দেখেছি আমরা যেখানে থাকি সেইখানকার জিনিসপত্রের দাম আবুধাবি সিটির জিনিসপত্রের দামের থেকে অনেকটাই বেশি। সিটিতে অনেক কম দামে অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু আমাদের ওখানে জিনিসপত্রের দাম অনেকটাই বেশি। এই দোকানটার সন্ধান দিয়েছে আমাদের বাড়ির ওই পুরনো প্রতিবেশী। যাক বেশ ভালোই হয়েছে, এখানে অনেক কিছুই আছে। আর এখানটা পুরো বাসনপত্রের সেকশন। দাঁড়ান এখান থেকে বেশি কিছু জিনিস কেনার নেই, এখান থেকে এরকম একটা ছাঁকনির মতন নিয়ে নেব। ওই গরম যখন সবজি টবজি কোনো কিছু সেদ্ধ করি তখন ওই সেগুলোকে ছাঁকার জন্য প্লাস্টিকের ঝুড়িগুলি ব্যবহার করি, তাই ভাবছি এখান থেকে একটা স্টিলের ঝুড়ি নিয়ে যাই। অনেক কিছু জিনিস নিয়ে নিয়েছি, পুরো ব্যাগ ট্যাগ ভরে গেছে। আমার হাতেও এখন একটা আছে আর একটা ওর হাতে আছে। তো আমরা আমাদের যে ট্রলিটা ছিল সেই ট্রলিটা এতটা ভর্তি করে আমরা একটা জায়গায় রেখে দিয়েছি।
রেখে দিয়ে ঘোরাঘুরি করছি। কই গো আমাদের ট্রলিটা? এটা স্ট্রেট না না স্ট্রেট। যেতে হবে। এই যে আমাদের ট্রলি ভরে আছে এটা। আর একটা কি নেবে নাকি, পড়ে যায় যদি? হাতে নিয়ে নিই এটা নাকি, পড়ে যায় যদি? এটাই লিফট তো। আচ্ছা এবার গিয়ে বিলিং করব, তারপরে যাবো ডিনার করতে। ডিনার করতে বেরিয়ে বেড়ালটার এই কাণ্ড দেখে আমরা অবাক। দোকানের ভেতরে তো এসি চলছে আর তার ঠান্ডা হাওয়া এই দরজার ফাঁক দিয়ে একটু একটু করে আসছে, আর সেই হাওয়ায় বেড়ালটি আরামসে ঘুম দিচ্ছে। এখন তো তবু ওয়েদারটা অনেক নরম হয়েছে, কদিন আগে পর্যন্ত খুবই গরম ছিল। এখন ওই টেম্পারেচার 34-35 মতন থাকে, যেটা বেয়ারেবল। সন্ধ্যের দিকে আরামসে বেরোনো যায়, কোনো দ্বিধা ছাড়াই রাস্তায় হাঁটাচলা করা যায়। নইলে এমনি সময় গরমেতে যে পরিমাণ গরম পড়ে, 2 মিনিট হাঁটতে না হাঁটতেই মানুষ হাঁপিয়ে যায়। হাঁটতে হাঁটতে নিয়ারেস্ট শপিং মলে চলে এসেছি, আর এইখানে অনেক ভালো মোমো পাওয়া যায়। আজকে ডিনারেতে আমরা মোমোই খাবো। এই যে তুই তো মোমোটা নিয়ে চলেও এসেছে। ডিনার সেরে আমরা চলে এসেছি অ্যাপার্টমেন্টে, আর এখন ওই অ্যাপার্টমেন্টের লিফটেই আছি। এই দেখুন কত জিনিসপত্র কিনে এনেছি। কি কি কিনে আনলাম পরবর্তী ব্লগে আপনাদেরকে দেখাবো, জানেন তো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগ ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।